মাসখানেক পরে একদিন সেলিনাকে পড়াতে আসার পথে দূর থেকে ওদের বাসার সামনে একটা চকোলেট রঙের নতুন গাড়ি দেখতে পেল মরিয়ম। ভাবল বোধহয় নতুন কোনো অতিথি এসেছে বাসায়। এই এক মাসে বৈচিত্র্যের দিক থেকে না হলেও ঘটনার দিক থেকে অনেক নতুন কিছু ঘটেছে তার জীবনে। ইন্টারমিডিয়েট পাশ করেছে সে। যে চাকরিটা হবে আশা করেছিল তা হয়নি। আরো দুই একটা নতুন টিউশনি পাবার আশ্বাস পেয়েছে মরিয়ম। মনসুরের সঙ্গে সহজ সম্পর্ক বজায় রেখেছে সে। গত এক মাসের মেলামেশার মধ্য দিয়ে লোকটাকে কখনো খারাপ মনে হয়নি। অন্তত সেরকম কোনো ধারণা জন্মাবার মতো ব্যবহার করেনি মনসুর। যে কদিন এখানে এসেছে যাবার পথে গলির মাথা পর্যন্ত এগিয়ে দিয়েছে মরিয়মকে। একদিন তো সে নিজেই আমন্ত্রণ করেছিল তাকে, আসুন না আমাদের বাসায়, একটু বসে যাবেন। না, আজ থাক, আরেক দিন যাব। উপেক্ষা নয়, সলজ্জ সংকোচে আমন্ত্রণটা এড়িয়ে গেছে মনসুর। মরিয়ম তাতে দুঃখ পেয়েছে তা নয়, বরং সে প্রস্তাবটা প্রত্যাখ্যান করায় নিজের দৈন্য আর প্রতিপক্ষের সচ্ছলতার কথা ভেবে অনেকটা আশ্বস্ত হয়েছে মরিয়ম। যদি সে আসতো তাহলে তাকে কোথায় বসতে দিত মরিয়ম, কি খাওয়াতো তাকে? যে কোনো দিন মনসুর বাসায় যাওয়ার কথা তুলতে পারে, এই আশঙ্কায় সুন্দর দেখে দুটো চায়ের কাপ আর দুটো পিরিচ কিনে রেখেছে সে বাসায়। এলে আর কিছু না হোক, এক কাপ চা তো দিতে হবে। মরিয়ম আরো ভেবেছে, দুটো চেয়ার আর একটা গোল টিপয় যদি কিনতে পারে তাহলে হয়তো ভদ্রভাবে সাজানো যাবে ঘরটাকে। বাইরে থেকে কেউ এলে তাকে বসানো যাবে। দূর থেকে মোটরটাকে দেখছিল মরিয়ম। পাশ কাটিয়ে ভেতরে যাবার সময় আরেকবার চোখ বুলিয়ে নিল সে। বৈঠকখানায় সবার সাথে একসঙ্গে দেখা। বাইরে বেরোবার তোড়জোড় করছিল ওরা। সেলিনা, তার আম্মা আর মনসুর। সেলিনার বাবাকে দেখা গেল না সেখানে। একটা ছাই রঙের প্যান্ট পরেছে আজ মনসুর, গায়ে একটা সিল্কের সাদা শার্ট। সেলিনার পরনে আকাশি রঙের শাড়ি, গায়ে বাদামি ব্লাউজ। ওকে দেখতে পেয়ে সেলিনা আনন্দে হাততালি দিয়ে উঠল। এই যে আপা এসে গেছে, কি মজা! এবার সবাই একসঙ্গে বেড়াতে বেরোবো আমরা। মনসুর হাসল, সেলিনার আম্মাও। অপ্রস্তুত মরিয়ম তিনজনের দিকে তাকালো একবার করে। মনসুর হেসে বলল, আপনার অপেক্ষা করছিলাম আমরা। সেলিনা আজ পড়বে না, চলুন বেরিয়ে আসবেন আমাদের সঙ্গে। সেলিনার আম্মা আনিসা বেগমের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে মরিয়ম জানতে চাইল, কোথায় যাচ্ছেন আপনারা? সেলিনা আর আনিসা বেগম দুজনে একসঙ্গে বলে উঠল, নিউ মার্কেটে। উপলক্ষটা তেমন কিছু নয়, আসার পথে বাইরে যে গাড়িটা দেখে এসেছে মরিয়ম, কিছুদিন হলো মনসুর কিনেছে ওটা। ওর নতুন গাড়িতে করে ওদের একটু ঘুরিয়ে আনতে চায় সে। এড়িয়ে যাবার চেষ্টা করলেও পারবে না মরিয়ম, তা জানতো সে। তাই রাজি হয়ে বলল, আমার একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আজ। মনসুর বলল, ঘাবড়াবেন না, ঠিক সময়ে বাসায় পৌঁছে দেবো আপনাকে। সেলিনা অহেতুক ফিক করে হাসল একটু। আনিসা বেগম কেন যেন একটু গম্ভীর হয়ে গেলেন। গাড়িতে মনসুর আর সেলিনা সামনের সিটে বসলো, মরিয়ম আর আনিসা বেগম পেছনে। হ্যাঁ, গত এক মাসে আরও একটি সত্য আবিষ্কার করেছে মরিয়ম। একদিন কথায় কথায় আনিসা বেগম হঠাৎ প্রশ্ন করে বসেছিলেন তাকে, মনসুরকে কেমন মনে হয় তোমার মরিয়ম? এ ধরনের প্রশ্ন আশা করেনি মরিয়ম, তাই কয়েক মুহূর্ত বিমূঢ় হয়ে গিয়েছিল। সহসা কোনো জবাব দিতে পারেনি। ক্ষণকাল নীরব থেকে বলেছে, কেন, বেশ ভালোই তো। আনিসা বেগমের মুখখানা উজ্জ্বল হয়ে উঠেছে তার উত্তর শুনে। আরো ঘনিষ্ঠ হয়ে এসে চাপা স্বরে বলেছেন, সেলিনার সঙ্গে ওকে কেমন মানাবে বলো তো? প্রশ্নের হেতুটা এতক্ষণে বুঝতে পেরে খানিকটা স্বস্তি পেয়েছে মরিয়ম। কিন্তু এরকম কিছু এক মুহূর্ত আগেও ভাবেনি সে। উপরন্তু অন্য একটি সম্ভাবনার কথা ভেবে শঙ্কিত হয়েছিল। উত্তরটা দিতে আবার বিলম্ব হয়েছিল মরিয়মের। মন্দ কি, বেশ ভালোই মানাবে ওদের। আমারও তাই মনে হয়, আনিসা বেগম বলেছিলেন। কিন্তু কথাটা কোথাও আলোচনা করো না তুমি, কেমন? মরিয়ম মাথা নত করে কথা দিয়েছিল তাকে, না, এ কথা কাউকে জানাবে না সে। গাড়ি তখন নবাবপুর রোড ধরে এগোচ্ছিল। দুধারে সার সার বাতিগুলো একে একে পেছনে রেখে আসছিল ওরা। বাইরে দৃষ্টি গলিয়ে দেখছিল মরিয়ম। আঁচলে টান পড়তে মুখ ফিরিয়ে তাকালো সে। আনিসা বেগম কিছু বলতে চান তাকে। কাছে সরে আসতে ফিসফিসিয়ে তিনি বললেন, পাশাপাশি ওদের কেমন লাগছে বলো তো? শুনে হাসি পেল মরিয়মের। অতি কষ্টে সামলে নিয়ে জবাব দিল, বেশ ভালো। আনিসা বেগম গলাটা বাড়িয়ে আরো খাটো করে বললেন, দুজনের গায়ের রং একরকম, তাই না? মরিয়ম বলল, হ্যাঁ। স্বভাবের দিক থেকেও বেশ মিলবে, তাই না? হ্যাঁ। দুজনের স্বাস্থ্য বেশ ভালো, ছেলে মেয়েগুলো রোগা লিকলিকে হবার ভয় নেই, তাই না? হ্যাঁ। আনিসা বেগম মুখখানা ধীরে ধীরে সরিয়ে নিলেন বাইরের দিকে।
রমনা এলাকা অনেকটা নির্জন। দুপাশে দোকানপাট, লোকজনের ভিড় নেই, কোলাহল নেই। জানালার পাশ ঘেঁষে বসতে এক ঝলক বাতাস এসে সারা মুখখানা শীতল করে দিয়ে গেল মরিয়মের। নিউ মার্কেট এসে অনেক কেনাকাটা করলো ওরা, সেলিনা আর আনিসা বেগম। দুখানা শাড়ি কিনলো সেলিনা, একখানা ব্লাউজ পিস, এক টিন পাউডার, একটা টুথপেস্ট, কয়েকখানা সাবান কিনলো ওরা এ দোকান সে দোকান ঘুরে। মনসুর এক ফাঁকে গলাটা নামিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনি কিছু কিনবেন না? মরিয়ম অন্যমনস্কভাবে একটা সেন্টের শিশি নিয়ে নাড়াচাড়া করছিল। ঈষৎ অপ্রতিভ হয়ে বলল, না। কথাটা কানে গেল আনিসা বেগমের। সেলিনা সহ একটা নকল পাথরে তৈরি মালার দর করছিলেন তিনি। ওর দিকে চোখ ফিরিয়ে বললেন, ওকে, তুমি তো কিছুই কিনলে না, একটা কিছু কেনা উচিত তোমার। মরিয়ম নিষেধ করতে যাচ্ছিল, একজোড়া মালা কিনে একটা ওর দিকে এগিয়ে দিলেন আনিসা বেগম। বললেন, লজ্জা করছো কেন, তুমি তো আমার মেয়ের মতো। এ কথার পর মালাটা ফিরিয়ে দিতে পারল না মরিয়ম। আনিসা বেগম হয়তো মনে আঘাত পাবেন। মনসুর চুপচাপ কেনাকাটা দেখছিল ওদের, মাঝে মাঝে দু একটা মন্তব্য করছিল। পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে 2 শিশি সেন্ট কিনল সে, একটা সেলিনার জন্য, আরেকটা মরিয়মের জন্য। মরিয়মকে সরাসরি দিতে হয়তো সাহস হচ্ছিল না। সেলিনার হাতে তুলে দিয়ে বলল, আমার তরফ থেকে এই দুটো দিলাম তোমাদের। তারপর আনিসা বেগমের দিকে তাকিয়ে বলল, খালাম্মা, আপনাকে কি দেওয়া যেতে পারে বলুন তো? আনিসা বেগম হেসে দিয়ে বললেন, না বাবা, আমাকে কিছু দিতে হবে না, আমি বুড়ো মানুষ। সেলিনা পরক্ষণে বলল, মাকে একটা চুল না ওঠার তেল কিনে দিন, মাথার চুলগুলো উঠে যাচ্ছে ওর। মেয়ের প্রতি কুপিত দৃষ্টি হানলেন আনিসা বেগম। মরিয়মের মুখখানা অনেক আগে কালো হয়ে গেছে। মার্কেট থেকে বেরোবার পথে মাহমুদের সঙ্গে দেখা হয়ে গেল। বোধহয় কোনো কাজে এসেছে সে, মরিয়ম ভাবল। চোখে চোখ পড়তে মৃদু হাসল সে। মাহমুদের কোনো ভাবান্তর হলো না। বাকি সকলের দিকে একটি সন্ধানী দৃষ্টি হেনে ওর খুব কাছে এগিয়ে এসে আস্তে করে জিজ্ঞাসা করল, এরা কারা? ওরা তখন সামনে এগিয়ে গেছে, মরিয়ম পেছনে পড়েছিল। একবার ওদের দিকে, আরেকবার মাহমুদের দিকে তাকিয়ে বলল, এসো না, ওদের সঙ্গে আলাপ করিয়ে দিই তোমার। আমি আলাপ করতে চাইনি মরিয়ম, ওরা কারা তাই জানতে চেয়েছি। মাহমুদ গম্ভীর গলায় জবাব দিল। মরিয়ম অপ্রস্তুত গলায় বলল, একজন আমার ছাত্রী সেলিনা, আরেকজন তার মা। আর লোকটাকে? সেলিনার বড় বোনের দেওর। যাও, ওরা অপেক্ষা করছে তোমার জন্য। মরিয়ম তাকিয়ে দেখলো গাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছে সবাই। গাড়িতে উঠতে গিয়ে সে লক্ষ্য করলো মনসুরের মুখখানা কেমন ভার ভার। বালিশে উপর হয়ে পড়ছিল হাসিনা। ষান্মাসিক পরীক্ষা ঘনিয়ে এসেছে ওর। রোজ পাঠ্যবই নিয়ে বসে। প্রথমে একবার লেখাপড়ার সূচনা যারা করেছিল তাদের একপ্রস্ত গালাগাল আর অভিশাপ দিয়ে নেয় হাসিনা। তারপর পড়তে শুরু করে। বাসায় এসে শাড়িটা বদলে নিয়ে ওর কাছে এসে মরিয়ম বলল, তোমার জন্য আজ একটা জিনিস এনেছি আমি হাসিনা। কি কি আপা? বই ফেলে উঠে বসলো হাসিনা। মরিয়ম মৃদু হাসল। তার আগে একটা প্রতিজ্ঞা করতে হবে তোমায়। কি প্রতিজ্ঞা? হাসিনা ব্যগ্র গলায় জিজ্ঞেস করল। মরিয়ম বলল, ভালো করে লেখাপড়া করবে। অন্য সময় হলে এত বড় প্রতিজ্ঞায় রাজি হয়ে যেত না হাসিনা, কিন্তু কিছু একটা পাবার লোভে বিনা দ্বিধায় রাজি হয়ে গেল। বলল, ঠিক পড়বো, দেখো, এই গাছই প্রতিজ্ঞা করছি তোমার। কি এনেছো আমার জন্য, দেখাও না আপা। আর বিলম্ব সহ্য হচ্ছিল না হাসিনার। টেবিলের উপর থেকে পাথরের মালাটা এনে হাসিনার হাতে গুজে দিল মরিয়ম। চোখের সামনে মালাটা তুলে ধরে আনন্দে ফেটে পড়ল হাসিনা। আপাকে জড়িয়ে ধরে বলল, কি সুন্দর আপা, কি সুন্দর। মরিয়ম বলল, দাও, আমি গলায় পরিয়ে দিই। মালাটা গলায় পরিয়ে দিলে টেবিলের ওপর থেকে কোনা ভাঙা আয়না এনে বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখল হাসিনা। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। আপার দিকে ঝুঁকে পড়ে বলল, দাঁড়াও, মাকে দেখিয়ে আসি, কি সুন্দর লাগছে তাই না? নাচতে নাচতে মাকে মালাটা দেখাতে চলে গেল সে। সেন্টের ছোট শিশিটা টেবিলের উপর রাখা ছিল। হাসিনার চোখ পড়িনি ওর উপর, তাহলে এতক্ষণে বাড়িটা মাথায় তুলত। উঠে গিয়ে সেন্টের শিশিটা চৌকির তলায় রাখা ওর টিনের বাক্সটার মধ্যে যত্ন করে রেখে দিল মরিয়ম। হাসিনাকে ওটা দেবে না সে। পথে আসতে আসতে আকাশে মেঘ দেখে এসেছিল। মনে হয়েছিল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এতক্ষণে বুঝি নামলো। প্রথমে কয়েক ঝলক দমকা বাতাস, জানালার কপাট, ঘরের দেয়াল বাধা পেয়ে করুণ বিলাপের মতো শব্দ করলো। তারপর ঝিরঝির এবং ঝমঝম শব্দে বৃষ্টি নেমে এলো। উঠে গিয়ে জানালার কপাট জোড়া বন্ধ করে দিল মরিয়ম।
গলির আর সব বাড়িগুলিতেও জানালা বন্ধ করার আওয়াজ শোনা যাচ্ছে। বৌঝিদের হাঁক ডাক, আপা, আপা। ওর ঘর থেকে হাসিনার ডাক শোনা গেল। মরিয়ম জবাব দিল, আসছি। সবেমাত্র রান্নাবান্না সেরে এসেছেন সালেহা বিবি। হাসমত আলী খোকনকে পড়াচ্ছেন বসে বসে। টুলুটা ওর পিঠের উপর উপর হয়ে আছে গলা জড়িয়ে। মাকে মালাটা দেখাচ্ছিল আর কি যেন বলছিল হাসিনা। মরিয়ম আসতে ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এটা কত দিয়ে কিনেছিস রে আপা? মরিয়ম বলল, বিনে পয়সায়। মা বাবা হাসিনা তাকালো ওর দিকে। মরিয়ম আবার বলল, সেলিনার আম্মা আমাকে কিনে দিয়েছেন ওটা। ও। হাসিনা ভ্রু কুঁচকে বলল, তাহলে তুই কিনিসনি? সালেহা বিবি বললেন, তোকে কিনে দিয়েছেন উনি, তুই আবার হাসিনাকে দিয়ে দিয়েছিস কেন? মালা হারাবার ভয়ে হাসিনার মুখখানা ম্লান হয়ে এলো। মরিয়ম বলল, কি আছে, ও পড়ুক না। শুনে আবার উজ্জ্বলতা ফিরে এলো হাসিনার চিবুকে। বৃষ্টি তখন আরো বেড়েছে। বাইরে শুধু একটানা ঝুপঝাপ শব্দ। কে যেন জোরে কড়া নাড়ছে সদর দরজায়। সালেহা বিবি বললেন, দেখো তো হাসি, বোধহয় মাহমুদ এলো। একটু পরে ছুটতে ছুটতে হাসিনা ফিরে এসে হেসে লুটিপুটি খেলো। দেখে এসো মা, ভাইয়া ভিজে একেবারে চুপসে গেছে। সালেহা বিবি ধমকালেন, দাঁত বের করে হাসছিস কেন? এতে হাসার কি আছে? মরিয়মের মনে পড়ল মাহমুদের ঘরে আলো নেই। দ্রুত পায়ে নিজের ঘর থেকে হেরিকেনটা তুলে নিয়ে ও ঘরে রাখল সে। ভিজে কাপড়গুলো বদলে মাহমুদ তখন গামছায় পা মুছছিল। কাগজের স্তূপের ওপাশে রাখা হেরিকেনটা নিয়ে ওতে আলো জ্বেলে দিল মরিয়ম। কেমন করে ভিজলি? একটু কোথাও উঠে দাঁড়াতে পারলি না? মা এসে দাঁড়িয়েছেন দোরগোড়ায়। মাহমুদ বলল, শখ করে নিশ্চয়ই ভিজিনি। সালেহা বিবি বললেন, বছরের প্রথম বৃষ্টি, এ বড় খারাপ। একটু গায়ে পড়লে ঠান্ডা লেগে যায়। মাথার চুলগুলো মুছে নে ভালো করে। মরিয়ম উঠতে যাচ্ছিল। মাহমুদ বলল, কোথায় চললে? তোমার সঙ্গে কথা আছে আমার, বসো। মরিয়ম বসল। ভেজা কাপড়গুলো নিয়ে সালেহা বিবি চলে গেলেন একটু পরে। পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালো মাহমুদ। তারপর বিছানার মাঝখানে আস্তে করে বসে বলল, রোজ সন্ধ্যায় তুমি কোথায় যাও তা জানতে পারি কি আমি? মরিয়ম অপ্রস্তুত হয়ে বলল, কেন, ছাত্রী পড়াতে? পড়ানোর কাজটা কি নিউ মার্কেটে সেরা হয়? মাহমুদের গলায় শ্লেষ। মরিয়ম ক্ষণকাল নীরব থেকে বলল, ওরা নিউ মার্কেট যাচ্ছিল, সঙ্গে নিয়ে গেল আমায়। তুমি গেলে কেন? ওর মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে মাহমুদ রুড়ো গলায় জবাব দিল, ওদের সঙ্গে সম্পর্ক হলো মালিক আর মাস্টারনির সম্পর্ক। ওদের মেয়েকে পড়াও আর বিনিময়ে টাকা পাও। নিউ মার্কেটে ওদের সঙ্গ দেবার জন্য নিশ্চয়ই কোনো বাড়তি টাকা তোমাকে দেয়া হয় না? মাথা নত করে চুপচাপ বসে রইল মরিয়ম। ওকে চুপ থাকতে দেখে হাতের বিড়িটা একপাশে সজোরে ছুঁড়ে মেরে মাহমুদ আবার বলল, কতদিন বলেছি বড়লোকের বাচ্চাগুলোকে আমি দেখতে পারি না, আর তুমি ওদের সঙ্গে হাওয়া খেতে বেরো? ছেলের চিৎকার শুনে সালেহা বিবি ছুটে এসে প্রশ্ন করলেন, কি হয়েছে? কি রে, অমন চেঁচাচ্ছিস কেন তুই? হাসিনা এতক্ষণ দুয়ারের আড়ালে দাঁড়িয়ে শুনছিল সব। সে ফিসফিসিয়ে বলল, আপা সেলিনাদের সঙ্গে নিউ মার্কেটে গিয়েছিল, তাই ভাইয়ে বকছে তাকে। সালেহা বিবি মাহমুদের দিকে তাকিয়ে বললেন, নিউ মার্কেটে গেছে তাতে হয়েছে কি? এমন কি অন্যায় করেছে যে তুই বকছিস ওকে? তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না মা। কিছুটা সংযত হতে চেষ্টা করলো মাহমুদ। নিউ মার্কেটেও যাবে না কেন, 100 বার যাবে, কিন্তু ওই বড় লোকদের বাচ্চাগুলোর সঙ্গে নয়। কেন, ওরা কি মানুষ না নাকি? সালেহা বিবি ছেলের অহেতুক রাগের কোনো কারণ খুঁজে না পেয়ে নিজেই রেগে গেলেন। ওরা যদি সঙ্গে করে নিয়ে যায় তাহলে? কই, ওরা তো আমাকে নিয়ে যায় না। মায়ের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে মাহমুদ জবাব দিল, নিউ মার্কেট কেন, সদরঘাট পর্যন্ত ওরা মোটরে করে নিয়ে যাবে না আমায়। তোমার মেয়েকে দেখবে, বুড়িগঙ্গার ওপারেও নিয়ে যাবে। স্বর নামিয়ে নিয়ে মাহমুদ আবার বলল, কই, 10 টাকা বেতন এ মাসে বাড়িয়ে দেবে বলে কথা দিয়েছিল, বাড়িয়েছে? ওদের আমি চিনি না ভাবছো? সব বেটা বেঈমান। মরিয়ম তখনও মাথা নুইয়ে চুপচাপ বসেছিল। হারিকেনের আলোয় ভালো করে মুখ দেখা যাচ্ছিল না ওর। সালেহা বিবি ধীর গলায় বলেন, সব বড় লোক এক হয় না। যা জানো না তা নিয়ে কথা বলো না।
এত জোরে চিৎকার করে উঠল মাহমুদ যে ওরা সকলে চমকে তাকালো ওর দিকে। সব বড়লোক সমান না। কটা বড়লোক তুমি দেখেছো শুনি? কোনো বড়লোকের ছেলেকে দেখেছো বিয়ে পাশ করে ৭৫ টাকার চাকরির জন্য মাথা ঘুরে মরতে? কই, একটা বড়লোক দেখাও তো আমায়, যার মেয়ে অন্য বাড়িতে ছাত্রী পড়িয়ে যে টাকা পায় তা দিয়ে কলেজের বেতন শোধ করে, দুপুরে রোদে ১ মাইল রাস্তা পায়ে হেঁটে ক্লাস করতে যায়। ওরা সমান না বললেই হলো। সব শালা বেঈমান চামার, বিনি পয়সা মানুষকে খাটিয়ে মারতে চায়। দিয়েছি শালার চাকরি ছেড়ে, জাহান্নামে যাক। বলতে গিয়ে কাশি এলো তার। বিছানার ওপর উপর হয়ে ভয়ানকভাবে কাশতে লাগলো মাহমুদ। পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে সালেহা বিবি। মরিয়ম নীরব। মাহমুদ তখনও কাশছে একটানা। ওর কাছে এগিয়ে এসে শঙ্কিত গলায় সালেহা বিবি বললেন, ঠান্ডা লাগেনি তো? একটু সর্ষের তেল গরম করে এনে বুকে মালিশ করে দেব? উঠে দাঁড়িয়ে বোধহয় তেল গরম করে আনার জন্য বেরিয়ে গেল মরিয়ম। কাশি থামলে মাহমুদ বলল, আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না তোমাদের, এত সহজে আমি মরব না। বলে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল মাহমুদ। সালেহা বিবি বললেন, শুয়ে পড়লি কেন? উঠ, যাই আমি নামাজ পড়ে ভাত দিই তোদের। হাসপাতালে পুরোপুরি ওদের আলোচনাটা না শুনতে পেলেও মাঝে মাঝে টুকরো কথাগুলো কানে আসছিল তার, বিশেষ করে যখন নিজের দৈন্যের কথা, স্বাধীনতার কথা বলছিল মাহমুদ। শুনছিলেন আর মনে মনে নিজেকে বারবার অপরাধী বলে মনে হচ্ছিল তার। ছেলেমেয়েদের লেখাপড়া শেখানোর গুরুভার বহন করতে পারেননি তিনি। পারেননি তাদের সহজ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে মানুষ করতে, তাদের শৈশব যৌবনের আকাঙ্ক্ষাগুলোকেও চরিতার্থ করতে। মনে মনে পীড়িত হচ্ছিলেন হাসমত আলী। স্ত্রীকে আসতে দেখে চাপা স্বরে শুধলেন, কি বলছিল মাহমুদ? সালেহা বিবি নামাজের জোগাড়যন্ত্র করতে করতে জবাব দিলেন, চাকরি ছিঁড়ে দিয়েছে ও। অনেক কথা শুনলেও খবরটি ইতিপূর্বে কানে আসেনি তার। স্ত্রীর মুখে শুনে খানিকক্ষণ একটা অর্থহীন দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে রইলেন তিনি। ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে এলো তার, চোখ জোড়া সরু হয়ে এলো, যেন কেউ শুনতে না পায় এমনি করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন হাসমত আলী। বাইরে তখনও একটানা বৃষ্টি হচ্ছে, ঝুপঝুপ শব্দে। সালেহা বিবি সবে নামাজের নিয়ত বেঁধেছেন। হাসিনার উঁচু স্বরের ডাক শোনা গেল ও ঘর থেকে, আপা, জলদি করে আয়, পানি পড়ে বিছানাটা যে একেবারে ভিজে গেল। পাকঘরে বোধহয় মাহমুদের জন্য তেল গরম করতে এসেছিল মরিয়ম। কান খাড়া করে ওর ডাক শুনতে পেল সে। একটু জোরে বৃষ্টি হলে ফাটল দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে ঘরে। প্রতি বর্ষায় তাই বাড়িওয়ালাকে বলে মিস্ত্রি এনে ফাটলগুলো মেরামত করতে হয়, তা না হলে বর্ষার মৌসুমে ঘরে থাকা দায় হয়ে পড়ে। মরিয়ম এসে দেখলো টপ টপ করে পানি পড়ে বিছানাটা বেশ ভিজে গেছে। দুবোন দুমাথায় ধরে চৌকিটা একপাশে সরিয়ে নিয়ে এলো। যেখানে পানি পড়ছিল সেখানে একটা পানির পাত্র এনে বসিয়ে দিল মরিয়ম। হাসিনা বলল, আজ রাতে থাকবে কেমন করে? মরিয়ম কোনো জবাব দিল না। চৌকির এক কোণে বসে পড়ে সে ভাবতে লাগলো, কবে তাদের এমন দিন আসবে যখন এই বাড়ি ছেড়ে একটা ভালোবাসায় উঠে যেতে পারবে তারা, যেখানে ছাদটা টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে পড়বে না মাথার উপর, আর বৃষ্টির পানি তাদের চোখের ঘুম কেড়ে নেবে না। কিন্তু তেমন কোনো দিন অদূর ভবিষ্যতে দেখতে পেল না মরেও। হাত জোড়া কোলের উপর গুটিয়ে রেখে অসহায়ভাবে বসে রইল সে। মা যখন ভাত খেতে ডাকলেন সকলকে, বৃষ্টি তখন থেমে আসছে। খাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। বিছানায় শুয়ে বারবার এপাশ ওপাশ করছিলেন হাসপাতালে। সালেহা বিবি শুধলেন, কি ব্যাপার, অমন করছো কেন? না, কিছু না। আবার পাশ ফিরে শুলেন হাসপাতালে। কিছুক্ষণ পরে তার গলার আওয়াজ শোনা গেল, মাহমুদ হঠাৎ চাকরিটা ছেড়ে দিল কেন? ওকে জিজ্ঞেস করলেই পারো। সালেহা বিবি উত্তর দিলেন, অত খামখেয়ালি হলে চলে? মাসে মাসে ৭৫ টাকা কম ছিল কিসে? কণ্ঠস্বরে তার আক্ষেপ ধ্বনিত হলো। হুঁ। আবার নড়ে চড়ে শুলেন হাসমত আলী। তারপর মৃদু গলায় বললেন, ছেড়ে না দিলেই ভালো করতো। একটু পরে নীরব হয়ে গেল দুজনে। সকালে ঘুম ভাঙতেই মরিয়মের মনে হলো মাথাটা বড় বেশি ভার ভার লাগছে ওর। গা হাত পা ব্যথা করছে, চোখের ভেতরটা জ্বলছে অল্প অল্প। হাত বাড়িয়ে হাসিনা আছে কিনা দেখলো মরিয়ম। ও উঠে গেছে। এতক্ষণে পাশের বাড়ির বউটিকে হয়তো গলার মালাটা দেখাতে গেছে সে। মরিয়ম পাশ ফিরে শুলো। ভালো করে আকাশটা ফর্সা হবার আগেই উঠে পড়েছিল মাহমুদ। মুখ হাত ধুয়ে চা নাস্তা খাবার আগে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ল সে। পরিচিত দু চারজনের বাসায় গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের চাকরি ছেড়ে দেওয়ার খবরটা জানালো।
কোথাও কোনো কাজের সুযোগ থাকলে যেন তাকে জানানো হয়। সে অনুরোধটাও তাদের করতে ভুলল না সে। বেশি টাকার আশা করে না মাহমুদ। শখানেক টাকা পাওয়া যেতে পারে এরকমের একটা চাকরি পেলে আপাতত চলে যাবে তার। এখানে সেখানে ঘুরে বিশ্রামাগারের চৌখাটে যখন পা রাখলো, তখন বেশ বেলা হয়ে গেছে। কেরোসিন কাঠের কাউন্টারের ওপাশে বসে হাত জোড়া সামনে প্রসারিত করে স্বভাবসুলভ ভঙ্গিতে নঈমকে কি যেন বোঝাচ্ছিল ক্ষুধাবক্স। হ্যাঁ, নতুন আসছে মেয়েটা, এই তো হপ্তাখানেক হলো। 100 টাকার মাস্টারনি। এই যে মাহমুদ সাহেব যে, কাল কেমন ভিজলেন? কত করে বললাম আর একটু বসে যান, আকাশটা একটু ধরে আসুক। মাহমুদকে নীরব থাকতে দেখে ক্ষুধাবক্স তার পুরনো কথায় ফিরে গেল। হ্যাঁ, যা বলছিলাম, নতুন মাস্টারনি হয়েছে মেয়েটা। দেখতে কেমন বলছো? একেবারে আগুনের শিখা। গায়ের রংটা কাঁচা হলুদ দেখেছো কোনোদিন? ঠিক তার মতো। অনেক মেয়ে তো দেখলাম, অমনটি দেখিনি। একটা ঢোক গিলে ক্ষুধাবাক্স আবার বলল, শরীরটা ছিপছিপে, চুলগুলো কুকরানো, আর চোখ দুটো। দেখি আজকের খবরের কাগজটা এগিয়ে দাও তো। মাহমুদের ডাকে কথার মাঝখানে হোঁচট খেল ক্ষুধাবক্স। কাউন্টারের এক কোণে রাখা খবরের কাগজটা তুলে নিয়ে ওর দিকে ছুরি দিল সে। তারপর আবার বলল, বসো না, চা খাও, একটু পরেই তো আসবে, দেখাবো তোমায়। পত্রিকাটা খুলে চাকরির বিজ্ঞাপনের ওপর চোখ বুলাতে লাগলো মাহমুদ। ক্ষুধাবক্সকে এখনো সে তার বেকারত্বের কথা শোনায়নি। তাহলে সে আর বাকিতে খেতে দেবে না। বলবে, এমনিতে এত টাকা জমে আছে আপনার। হ্যাঁ, মাহমুদ সাহেব, হয়েছে, 10টা টাকা কি এ মাস থেকে বাড়লো আপনার? ক্ষুধাবক্স প্রশ্ন করছে। পত্রিকা থেকে মুখ না তুলে মাহমুদ জবাব দিল, পারবে, এখনো বাড়েনি। মিথ্যে কথা বলে আশু আক্রমণ থেকে মুক্তি পেলেও মনে শান্তি পাচ্ছিল না সে। তাহলে এ মাসে কিছু টাকা শোধ করছেন আপনি? ক্ষুধাবক্সের গলা। তোমার কি হয়েছে বলো তো? দিনে দিনে দেখছি একটা চামার হয়ে যাচ্ছ। সকালবেলা সবে এসেছি, অমনি টাকা টাকা বলে চিৎকার শুরু করছো। মাহমুদের গলাটা তিক্ততায় ভরা। টাকা শোধ করবো না বলে ভয় হচ্ছে নাকি তোমার? গরিব হতে পারি, নীচ নই, বুঝলে? যা খেয়েছি তা পাই পাই করে শোধ করে দেব। বেইমান ভেবো না আমাদের, বেইমান নই। পকেট থেকে একটা বিড়ি বের করে রাস্তার পাশে পান দোকানে ঝোলানো দড়িটা থেকে আগুন ধরিয়ে এনে আবার বসলো মাহমুদ। আপনি শুধু শুধু রাগ করছেন মাহমুদ সাহেব। আমি বলছিলাম কি, থাক থাক, এবার চুপ করো। ওসব কথা শুনতে ভালো লাগে না আমার। বিড়িতে একটা জোর টান দিয়ে আবার পত্রিকাটার উপর ঝুঁকে পড়ল মাহমুদ। খদ্দেরদের রাগাতে মোটেই প্রস্তুত নয় ক্ষুধাবক্স। তাহলে ব্যবসার ক্ষতি হয়। বিশেষ করে ছোটখাটো রেস্তোরাঁ যারা চালায়, তাদের পক্ষে এটা একটা অভিশাপ স্বরূপ। খানিকক্ষণ ইতস্তত করে গলাটা একেবারে খাদে নামিয়ে ক্ষুধাবক্স বলল, আপনাদের সেই ইন্টারভিউটার কি হলো মাহমুদ সাহেব? বিড়ির ছাই ফেলতে ফেলতে মাহমুদ জবাব দিল, কিছু হয়নি। হবে না যে জানতাম। তার গলার স্বরটা শান্ত। শুনে আশ্বস্ত হলো ক্ষুধাবক্স। একটা খদ্দেরের কাছ থেকে চা আর টোস্টের দামটা নিয়ে ক্যাশ বক্সের মধ্যে রাখলো। তারপর সামনের রাস্তাটার দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল ক্ষুধাবক্স। রাতে বৃষ্টি হবার পর আজকের সকালটা অন্য দিনের চেয়ে আরো বেশি উজ্জ্বল লাগছে। মেয়ে স্কুলের লাল দালানটার গায়ে চিকচিক করছে এক টুকরো রোদ। গেটের সামনে মেয়েদের বয়ে নিয়ে আসা ঘোড়ার গাড়িগুলো একটা দুটো করে জমা হচ্ছে এসে। একসময় ক্ষুদ্র চোখ জোড়া বড় হয়ে গেল ক্ষুধাবক্সের। ওই যে আসছে, আসছে, চাপা উত্তেজিত গলায় বলল সে। চোখ জোড়া তখনও রাস্তার উপর নিবিদ্ধ তার। ওর দৃষ্টি ধরে মাহমুদ আর নঈম দুজনে তাকালো সেদিকে। ক্ষুধাবক্স মিথ্যে বলেনি। গায়ের রংটা ওর কাঁচা হলুদের মতো। চুলগুলো ঘন কালো আর কোকড়ানো, দেহ ছিপছিপে, সরু কুটি। চোখজোড়া ভালো করে দেখতে পেল না মাহমুদ। ক্ষুধাবক্স মৃদু হেসে বলল, এর কথা বলছিলাম, নতুন মাস্টারনি। লাল দালানটার ভেতরে একটু পরে অদৃশ্য হয়ে গেল মেয়েটা। মাহমুদের মনে হলো কোথায় যেন তাকে দেখেছে সে। কোনো বাসায়, কোনো অফিসে, নাকি কোনো রাস্তার মোড়ে। ক্ষুধাবক্স বলল, ওর নাম লিলি। মাহমুদের মনে হলো নামটাও এর আগে কোথায় শুনেছে সে। কার মুখে যেন শুনেছিল। দূরতর, জাহান্নামে যাক মেয়েটা। দু হাতে মুখ ঢেকে নীরবে ভাবতে লাগলো মাহমুদ। কোথায় গেলে সে আশু একটা চাকরি পেতে পারে। দুপুরের গনগনে রোদে চোখ মুখ জ্বালা করছিল ওর। আকাশে একটুও মেঘ নেই। রাস্তার পাশে একটি দুটি পাতাঝরা গাছ।
ছায়াহীন পথ। মতিঝিলের চওড়া রাস্তাটা পেরিয়ে শান্তিনগরের প্রান্তিক প্রেসে যখন পৌঁছলো মাহমুদ, তখনও সূর্যের প্রখরতা এতটুকু কমেনি। টিনের ছাপড়া দেওয়া ছোট্ট প্রেস, ছাপড়ার নিচে একখানা চৌকোনে টেবিলকে সামনে নিয়ে চেয়ারে বসে শাহাদাত তালপাতার পাখায় হাওয়া দিচ্ছিল গায়ে। ওকে দেখে পাখাটা সামনে নামিয়ে রেখে ত্রস্ত পায়ে উঠে দাঁড়ালো সে। আরে, মাহমুদ যে, এসো এসো। মাহমুদ বলল, উতলা হয় না, বসো। কোনায় রাখা গোল টুলটা টেনে এনে বন্ধুর মুখোমুখি বসলো সে। তারপরে একটা লম্বা হাই ছেড়ে জামার বুতামগুলো একে একে সব খুলে দিল। পাখাটা হাতে নিয়ে জোরে বাতাস করতে করতে শুধলো, তারপর কেমন আছো বলো। কেমন আছে জিজ্ঞেস করছো? অদ্ভুতভাবে হাসলো শাহাদাত। সুখে আছি, দিনে দিনে তলিয়ে যাচ্ছি। মাহমুদ বিরক্তির সাথে বলল, খেয়ালই রাখো। আমিনা কেমন আছে? শাহাদাত সংক্ষেপে বলল, ভালো। ছেলেমেয়ে? ভালো। বাইরে গনগনে রোদের দিকে তাকিয়ে পাখাটা আরো জোরে নাড়তে লাগলো মাহমুদ। উপরের টিন তিতে গিয়ে গরমটা আরো বেশি করে লাগছে এখানে। হঠাৎ শাহাদাত শুধলো, তোমার কি খবর? পাখা থামিয়ে মাহমুদ বলল, চাকরিটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছ? শাহাদাত অবাক হলো, এতদিনে পারলে ছাড়তে? মাহমুদ বলল, ধৈর্যের একটা সীমা আছে বুঝলে। বলে চাকরি ছাড়ার ইতিবৃত্তটা ওকে শোনালো মাহমুদ। সাংবাদিক হবার স্বপ্ন ছিল, সে তো চুরমার হয়ে গেছে। সাংবাদিকতার নামে গণিকা বৃত্তি করেছে 1 বছর। মালিকের হুকুম তামিল করেছে বসে বসে। তেলকে কি বলতে বলেছে বলেছি, হাতিকে খরগোশ বানাতে বলেছে বানিয়েছি। তবু বেটারা বেইমানি করল। জামার কলারটা তুলে ধরে জোরে বুকের মধ্যে বাতাস করতে লাগলো মাহমুদ। কিছুক্ষণ পর শাহাদাত আবার প্রশ্ন করল, এখন কি করবে তুমি? সহসা কোনো জবাব দিতে পারল না মাহমুদ। কি ভেবে বলল, যে কোনো একটা চাকরি পেলে করব। তাই তো এসেছি তোমার কাছে। যদি কোথাও কোনো প্রেসে কিছু একটা জুটিয়ে দিতে পারো। শাহাদাত বিব্রত গলায় বলল, আমার অবস্থা খুলে না বললেও তুমি বুঝতে পারো। কম্পিটিশনের বাজারে ভালো ক্যাপিটাল না থাকলে বিজনেসে টিকে থাকা যায় না। প্রেসটা বোধহয় শেষে বিক্রি করে দিতে হবে। ক্ষণকাল থেমে আবার বলল, থাকগে, নিজের দুঃখের কথা বলে তোমার দুঃখের বোঝা বাড়াতে চাইনি। আমার স্বাধীনমতো চেষ্টা করে দেখব, যদি কিছু জুটিয়ে দিতে পারি। শেষের কথাগুলো মাহমুদের কানে গেল কিনা বোঝা গেল না। সামনে ঝুঁকে পড়ে অবাক কণ্ঠে সে শুধলো, প্রেসটাকে বিক্রি করে দিবে তুমি? শাহাদাতের প্রেস বিক্রি করে দেবার খবরে যেন ভীষণ আঘাত পেয়েছে সে। শাহাদাত ম্লান হেসে বলল, কিছু টাকা যদি দিতে পারো তাহলে এই যাত্রা ঠেক দিয়ে রাখা যায়। টাইপগুলো সব পুরনো হয়ে গেছে, ওগুলো দিয়ে আর কাজ চালানো যাচ্ছে না। নতুন টাইপ না কিনলে লোকে এখানে ছাপাতে আসবে কেন? তাছাড়া শহরে এখন অনেক অভিজাত ছাপাখানা হয়ে গেছে। তাদের পাশে আমার টিনের ছাপড়াটা কি হাস্যকর নয়? কথা শেষে আবার হাসলো শাহাদাত। মাহমুদ ততক্ষণে গম্ভীর হয়ে গেছে। মাস কয়েক আগে বউয়ের অলংকার বিক্রি করে টাইপ কেনার টাকা সংগ্রহ করেছিল শাহাদাত। সে খবর মাহমুদের অজানা নয়। সে টাকা তবে কি করেছে সে? চোর আড্ডায় সব উড়িয়েছে বুঝি? শাহাদাত চমকে বলল, কি? আমিনার অলংকার বেচা টাকাগুলো? শুনে বিমর্ষ হলো শাহাদাত। ইতস্তত করে বলল, পাগল হয়েছ? চোর আড্ডায় উড়াবো? পাগল হয়েছ? থাক, আমি তোমার কাছে কৈফিয়ত চাইনি। পাখাটা টেবিলের ওপর নামিয়ে রেখে মাহমুদ বলল, আমিনা আছে কি ভিতরে? প্রসঙ্গটা আপনা থেকে ঘুরিয়ে নেয় খুশি হলো শাহাদাত। বলল, না, ওর এক খালার বাড়ি গেছে, এই তো কমলাপুর। বসো, এক্ষুনি এসে যাবে। মাহমুদ বলল, না, আমি আর বসবো না, বেলা অনেক হয়ে গেছে, এবার উঠি। শাহাদাত বলল, কোথায় যাবে? আর একটু বসো না, 1 কাপ চা খেয়ে যাও। না, এখন চা খাবো না। আবার সেই গনগনে রোদের সমুদ্রে নেমে এলো মাহমুদ। পেছন থেকে শাহাদাতের কণ্ঠস্বর শোনা গেল, আবার এসো কিন্তু। সেই যে সকালে মাথা ধরেছিল মরিয়মের, তারপর 2টো দিন বিছানা ছেড়ে আর উঠতে পারল না সে। সারা গা কাঁপিয়ে জ্বর এলো, সারা দেহে অসহ্য যন্ত্রণা। এখনো গায়ে জ্বর আছে, অল্প অল্প। ডাক্তারের কাছ থেকে মিকচার এনে খাইয়েছেন হাসমত আলী। মাথার পাশে বসে কপালে জলপট্টি দিয়েছেন সালেহা বিবি। হাসিনা গা হাত টিপে দিয়েছে ওর। শরীরটা ভয়ানক দুর্বল বোধ হলেও এখন অনেকটা সুস্থ মরিয়ম।
জানালা গলিয়ে এক ঝলক রোদ এসে পড়েছে ঘরের কোণে, যেখানে কটা মাকড়সা জাল বুনছে আপন মনে। সুরকি ঝরা লাল দেয়ালটা জুড়ে সাদা পাতলা আলোর জাল। চোখের পাতাজোড়া বন্ধ করে চুপচাপ শুয়ে রইল মরিয়ম। সালেহা বিবি কখন এ ঘরে এসেছেন টের পায়নি সে। কপালে একখানা হাত রেখে দেহের উত্তাপ নিলেন তিনি। তারপর মৃদু স্বরে বললেন, এক বাটি বার্লি বানিয়ে দিই কেমন? মায়ের হাতের উপর ডান হাতখানা রেখে অস্পষ্ট স্বরে মরিয়ম বলল, খেতে ইচ্ছে করে না মা। না খেলে যে শরীরটা আরো দুর্বল হয়ে পড়বে। সালেহা বিবির কণ্ঠ কোমলতায় ভরা। বানিয়ে আনবো? আনো মা। ক্ষীণ গলায় জবাব দিল মরিয়ম। একটু পরে ওর গায়ের কাপড়টা ভালোভাবে টেনে দিয়ে চলে গেলেন মা। তার পায়ের লঘু শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল দূরে। কোথায় একটা কাক ডাকছে কাকা করে। এইমাত্র একটি চিল ডেকে গেল। গলিতে বুঝি কোনো ছেলে টিন পিটিয়ে খেলা করছে। কারা কথা বলছে ও বাড়ির বারান্দায় দাঁড়িয়ে। বিছানায় শুয়ে শুয়ে সব শুনছিল মরিয়ম। আপা! দোরগোড়ায় হাসিনার গলা। একটা লোক আসছে, তোর সাথে দেখা করতে চায়। জ্বরের মধ্যেও চমকে উঠল মরিয়ম। হাসিনা কাছে এসে বলল, ভেতরে নিয়ে আসবো? হাতের ইশারায় ওকে আরো কাছে ডেকে মরিয়ম শুধালো, নাম জিজ্ঞেস করেছিস লোকটার? হাসিনা মাথা নাড়ল, না। তারপর নাম জিজ্ঞেস করার জন্য বোধহয় আবার ফিরে যাচ্ছিল হাসিনা। মরিয়ম ক্ষীণ গলায় ডাকল, হাসিনা, এই শোন। হাসিনা ফিরে দাঁড়ালো। মরিয়ম বলল, মায়ের ঘর থেকে চেয়ারটা এনে এখানে রাখ। টেবিলের উপর বইগুলো বড্ড অগোছালো হয়ে আছে। হেরে হাসিনা, বাবা আছেন ঘরে? হাসিনা ঘাড় নাড়ল, না। ভাইয়া? না। ইশারায় লোকটাকে ভেতরে নিয়ে আসতে বলে কাঁথাটা সারা গায়ে ভালো করে জড়িয়ে নিল মরিয়ম। প্রথমে মায়ের ঘর থেকে চেয়ারটা এ ঘরে রেখে গেল হাসিনা। তারপর লোকটাকে নিয়ে এলো। মরিয়ম যা আশঙ্কা করেছিল, মনসুর। এ কি? ঘরে ঢুকে ওর দিকে চোখ পড়তেই দাঁড়িয়ে পড়ল মনসুর। আপনার অসুখ করেছে নাকি? ওর কণ্ঠস্বরের এই ব্যগ্রতায় বিব্রত বোধ করল মরিয়ম। দৃষ্টিটা ওর পায়ের পাতার কাছে নামিয়ে এনে আস্তে করে বলল, বসুন। মনসুর বসল। হাসিনা দোরগোড়ায় দাঁড়িয়েছিল। মাকে একটা নতুন লোক আসার খবরটা দেবার জন্য বোধহয় চলে গেল সে। মরিয়ম তাকালো ওর দিকে। একজোড়া গভীর সহানুভূতি ভরা চোখ চেয়ে চেয়ে দেখছে তাকে। মরিয়ম বলল, তারপর কেমন আছেন? ওর প্রশ্ন খুশির আবির ছড়িয়ে দিল মনসুরের চোখে মুখে। ডান হাতের তর্জনী দিয়ে বাঁ হাতের তালুটা খুঁজতে খুঁজতে সে জবাব দিল, আমি ভালো আছি। আপনার অসুখ হয়েছে খবরটা জানতে পেলে আরো আগে দেখতে আসতাম। দুদিন উপাসে আপনি গেলেন না, ভাবলাম কিছু একটা নিশ্চয়ই হয়েছে। মনসুর থামল। শান্ত স্নিগ্ধ ও গভীর দৃষ্টি নিয়ে এসে তাকালো মরিয়মের দিকে। মরিয়ম ইতস্তত করে বলল, এখন জ্বর প্রায় ছেড়ে গেছে, 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাব। মনসুর বলল, 2 দিনের জ্বরে আপনি ভীষণ শুকিয়ে গেছেন। রোগপাণ্ডুর মুখখানা ঈষৎ আরক্ত হলো মরিয়মের। ইচ্ছে হচ্ছিল গায়ের কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে ফেলে তার। হাসিনা এসে এই বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি দিল তাকে। মরিয়ম বলল, ওর সঙ্গে আলাপ হয়েছে আপনার? আমার ছোট বোন হাসিনা। মনসুর ফিরে তাকালো ওর দিকে, মৃদু হাসল। তারপর বলল, উনিই তো ভিতরে এনেছেন আমায়। হাসিনা চুপচাপ হাতের নখ খুঁড়তে লাগলো। মরিয়ম দেখল মা দূর থেকে উঁকি মেরে একবার মনসুরকে দেখে চলে গেলেন। হাসিনাও গেল তার পিছু পিছু। শায়িত অবস্থায় ওর দিকে না তাকিয়েও মরিয়ম বুঝতে পারছিল একজোড়া সহানুভূতি ভরা শান্ত চোখ গভীর দৃষ্টি নিয়ে চেয়ে চেয়ে দেখছে তাকে। অকারণে আরেকবার আরক্ত হলো মরিয়ম। কিছু না বলে নীরব থাকাটাও অস্বস্তিকর মনে হলো। অথচ কি যে আলোচনা করা যেতে পারে কিছু খুঁজে পেল না। হ্যাঁ, সেলিনা কেমন আছে? একটা কিছু আলোচনার বিষয়বস্তু পেয়ে আসন্ন বিপদমুক্ত হলো মরিয়ম। মনসুর বলল, ভালো। তারপর আবার নীরবতা। এবার উঠি তাহলে। নীরবতা গড়িয়ে বলল মনসুর, একটা কাজ আছে, যাই এখন, আবার আসবো। না না, যাবেন আর কি, আরেকটু বসুন। ক্ষীণ গলায় বলল মরিয়ম। বলে দরজা লক্ষ্য করে তাকালো সে, যদি হাসিনাকে দেখা যায়।
মনসুরকে চা নাস্তা করানো উচিত, এবং মা নিশ্চয়ই তার জোগাড় যন্ত্র করছে। মরিয়মের অনুমান মিথ্যে নয়। একটু পরে কিছুদিন আগে কেনা চায়ের কাপে চা আর একটা পিরিচে দুটো পান্তুয়া আর দুটো সন্দেশ সাজিয়ে নিয়ে এলো হাসিনা। টেবিলের উপর ওগুলো নামিয়ে রাখলো সে। মরিয়ম বলল, এক গ্লাস পানি দিয়ে যাও হাসি। মনসুর একবার টেবিলের দিকে আর একবার মরিয়মের দিকে তাকিয়ে নীরব রইল। মরিয়ম ওর দিকে কাত হয়ে শুয়ে বলল, আমরা গরিব, বিশেষ কিছু খাওয়াতে পারবো না আপনাকে, এক কাপ চা খান। বলতে গিয়ে আবার আরক্ত হলো মরিয়ম, কিন্তু মনসুর গম্ভীর হয়ে গেছে। মুখখানা কালো হয়ে আসছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে এসে। চা নাস্তা খেয়ে আবার আসবে বলে চলে গেল মনসুর। ও চলে গেলে অনেকক্ষণ কেন যেন খুব ভালো লাগলো মরিয়মের। সকালে ঘুম ভাঙার পর যে ক্লান্তিবোধ করছিল তা আর এখন নেই। বাইরে কোনো পরিবর্তন হয়নি, গায়ে জ্বর এখনো, তবু একটা আনন্দের আভা জেগে উঠেছে তার দুগালে। বেশ সুস্থ মনে হচ্ছে নিজেকে। গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে দিয়ে চোখ বুজে মনসুরের কথা ভাবতে লাগলো মরিয়ম। কে এসেছিল রে মরিয়ম? মায়ের কণ্ঠস্বর। হাতে এক গ্লাস বার্লি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। মরিয়ম বলল, সেলিনার বড় বোনের দেবর। বার্লির গ্লাসটার জন্য হাত বাড়িয়ে জবাব দিল মরিয়ম। সে ভেবেছিল মা কিছু বলবেন, কিন্তু সালেহা বিবি আর কোনো প্রশ্ন করলেন না। ওর চোখের দিকে তাকিয়ে মরিয়ম বুঝতে পারল সালেহা বিবি লোকটার আগমনে সুখী হতে পারেননি। কে জানে, হয়তো জাহেদের কথা মনে পড়ে গেছে তার। কিন্তু সব পুরুষ কি একরকম? বার্লির গ্লাস হাতে ভাবল মরিয়ম। মনসুরকে জাহেদের মতো বলে ভাবতে কোথায় যেন একটা যন্ত্রণা অনুভব করল সে। লোকটা করে কি? এতক্ষণে দ্বিতীয় প্রশ্ন করলেন সালেহা বিবি। বার্লিটা খেয়ে নিয়ে মরিয়ম জবাব দিল, ব্যবসা করে। কিসের ব্যবসা? জানি না। মা চলে গেলে অনেকক্ষণ মরিয়ম ভাবল, মনসুরকে বলে দিলেই হতো, সে যেন আর না আসে। বিকেলে আবার এলো মনসুর। এক বোতল হরলিক্স আর এক ঠোঙা আঙুর বেদানা হাতে। সসংকোচে ওগুলো টেবিলের উপর নামিয়ে রাখল সে। মরিয়মের দিকে সরাসরি তাকাতে সাহস পেল না। মরিয়ম অস্ফুট স্বরে বলল, ওখানে কি? মনসুর সলজ্জ গলায় বলল, একটা হরলিক্স আর কিছু ফ্রুটস। কেন এনেছেন শুধু শুধু? আর বেশি কিছু বলতে পারল না মরিয়ম। মনে মনে ওর প্রতি ভীষণ রাগ হচ্ছিল তার, কিন্তু তা প্রকাশ করতে পারল না। একজোড়া সহানুভূতিপূর্ণ লজ্জাবনত চোখের দিকে তাকিয়ে সব ভুলে গেল সে। সকালে এনে রাখা চেয়ারটা দেখেই শুধু বলল, বসুন। বাসায় বাবা আর মাহমুদ দুজনে আছেন এখন। তাদের কথা ভেবে শঙ্কিত হলো মরিয়ম। তারা নিশ্চয়ই মনসুরের এই আসা যাওয়া শুভ চোখে দেখবে না। জাহেদকে এত সহজে ভুলতে পারে না ওরা। মরিয়মও ভুলেনি। এখন কেমন আছেন? গলার স্বরে উৎকণ্ঠা। কোণের ওপর ভর দিয়ে উঠে বসতে চেষ্টা করল মরিয়ম। ক্ষীণ গলায় বলল, ভালো। মনসুরকে এখন বিদায় দিতে পারলে বাঁচে সে। রোগাক্লিষ্ট দেহে কোনো রকমের অপঘাত সহ্য করতে পারবে না। বাবা মনে মনে রাগ করলেও মুখে কিছু বলবে না, কিন্তু মাহমুদ হয়তো প্রকাশ্যে অপমান করে বসবে। আর তা খুব সুখপ্রদ হবে না মরিয়মের কাছে। কেমন আছিস মা? বাবা এখন আসবেন তা জানত মরিয়ম। মুহূর্তে সারা গালে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। তার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে যেন শ্বাসরোধ করে দাঁড়ালো। মনসুরকে দেখে বিব্রত বোধ করলেন হাসমত আলী। মরিয়ম অস্ফুট স্বরে বলল, বাবা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ওদের দুজনকে চমকে দিয়ে হাসমত আলীর পা ধরে সালাম করল মনসুর। ডান হাতখানা সামনে বাড়িয়ে ইতস্তত করে হাসমত আলী বললেন, থাক। নিজের নাম আর পরিচয় শেষে শূন্য চেয়ারটা হাসমত আলীর দিকে বাড়িয়ে দিয়ে মনসুর বলল, বসুন। যেন ওই বাড়িকর্তা, হাসমত আলী মেহমান হিসেবে এসেছেন। মনসুরের ব্যবহারে দুজনে ওরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। হাসমত আলী বললেন, না না, আমি বসবো না, আপনি বসুন। মনসুর বসল না, দাঁড়িয়ে রইল। তারপর অত্যন্ত সহজভাবে হাসমত আলীর সঙ্গে মরিয়মের চিকিৎসা নিয়ে আলোচনা করল সে। একটা ভালো ডাক্তার দেখানো উচিত। কিছু টনিক খাওয়ালে শারীরিক দুর্বলতা আর থাকবে না, তাও বলল মনসুর। বিব্রত বোধ করলেও অপ্রসন্ন যে হননি হাসমত আলী, সেটা তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল মরিয়ম। একটু আগের সকল শঙ্কা দূর হয়ে গিয়ে হালকা বোধ করল সে। পরদিন আবার এলো মনসুর। পরদিন, তার পরদিনও।
তারপর থেকে নিয়মিত ওদের বাসায় আসতে লাগলো মনসুর। বাবা, হাসিনা, সালেহা বিবি, খোকন, দুলু সকলকে কি এক অদ্ভুত জাদু বলে আপনার করে নিল সে। মরিয়ম নিজেও বুঝতে পারল না কেমন করে এটা সম্ভব হলো। স্রোতের মুখে তৃণখণ্ডের মতো সমস্ত পরিবারটাকে দুর্বার বেগে তার কাছে টেনে নিয়ে এলো মনসুর। হাসমত আলীকে বাবা বলে সম্বোধন করল সে। সালেহা বিবি মা। খোকনকে একটা ফুটবল কিনে দিল, দুলুকে একটা প্লাস্টিকের পুতুল, হাসিনার জন্য ওর পছন্দ মতো একটা শাড়ি কিনে আনলো, আর মরিয়মের জন্য নানা রকম টনিক, ফ্রুটস আর হরলিক্স। দারিদ্র বিধ্বস্ত পরিবারে খোদার ফেরেস্তা হিসেবে আবির্ভূত হলো মনসুর। কোনোদিন ও না এলে মা চিন্তিত হয়ে শুধান, কে রে, মনসুরটা তো আজ এলো না, অসুখ টসুখ করেনি তোর? বাবা বলেন, আসবে, বোধহয় কোনো কাজে টাজে ব্যস্ত হয়ে পড়েছে। আহা, বড় ভালো ছেলে, জীবনে কত দেখলাম, এমন নম্র আর ভদ্র ছেলে দেখিনি। খোকন ফুটবলটা দুহাতে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করে, মনসুর ভাই আজ আসবে না আপা? হাসিনা বলে, সত্যি, উনি না এলে কিছু ভালো লাগে না। কোনো মন্তব্য করে না শুধু একজন, সে মাহমুদ। ভোরে ঘুম থেকে উঠে নির্বিকার নির্লিপ্ততায় বাইরে বেরিয়ে যায় সে। সারাদিন আর ফেরে না, ফেরে রাত 12টায়। কোনোদিন খায়, কোনোদিন না খেয়ে শুয়ে থাকে। বাসার কাউকে মুখ দেখাতে যেন লজ্জাবোধ করে সে, তাই সকালে ঘুম ভেঙে ওঠার আগে বেরিয়ে যায়। আবার সবাই ঘুমিয়ে পড়লে তবে বাসায় ফেরে। মনসুর দু একদিন জিজ্ঞেস করেছিল ওর কথা। সালেহা বিবি হতাশ গলায় বলেছেন, ওর কথা আর বলো কেন বাবা, বাসার খোঁজ খবর কি রাখে ও? সারাটা দিন কি চিন্তায় যে ঘুরে বেড়ায় খোদা জানে। হাসিনা বলে, ভাইয়াটা দিন দিন বাউন্ডুলে হয়ে যাচ্ছে। হাসিনা। মরিয়ম শাসানো দৃষ্টিতে তাকায় ওর দিকে। হাসিনা বলে, বান্ডেলে নয়তো কি, ভাই বোনগুলোর একটু খোঁজ খবর নেয় কোনোদিন? মরিয়ম বলে, ও কথা বলতে নাই হাসিনা। হাসিনা চুপ করে যায়। মরিয়ম এখন সম্পূর্ণ সুস্থ। বিছানা ছেড়ে এ ঘরে ও ঘরে চলাফেরা করে সে। বাইরে বেরোতে চেয়েছিল, কিন্তু মনসুরের কড়া নিষেধ। জ্বর ছাড়লে কি হবে, আবার আসতে পারে। শরীরটা সম্পূর্ণ সুস্থ না হলে বাইরে বেরোনো চলবে না। মরিয়ম বলে, এখন তো কোনো অসুখ নেই, আমি সত্যি ভালো হয়ে গেছি। মনসুর বলে, আরো কটা দিন যাক। মরিয়ম বলে, সেলিনার নিশ্চয়ই পড়ার খুব ক্ষতি হচ্ছে। মনসুর বলে, ঘাবড়াবার কিছুই নেই, আপনার চাকরি যাবে না, ওদের বলে দিয়েছি আমি, আপনার অসুখ। মরিয়ম বলে, সত্যি আপনার কাছে অনেক ঋণী হয়ে রইলাম। একটু ইতস্তত করে মনসুর বলে, ভালো হয়ে নিন, একদিন না হয় এই ঋণ শোধ করার সুযোগ দেওয়া যাবে আপনাকে। বুকটা ধড়াস করে ওঠে মরিয়মের। চোখ তুলে ওর দিকে আর তাকাতে পারে না সে। বুকের কাছে কোথায় যেন একটু ভয়, একটু আনন্দ মিশিয়ে এক অপূর্ব অনুভূতির সৃষ্টি করে। একদিন হাসিনা আর খোকনকে নিয়ে বেড়াতে বেরোলো মনসুর। মাকেও যেতে বলেছিল। মা বলেন, আমি বুড়ো মানুষ, তোমরা যাও। মনসুরের কিনে দেওয়া শাড়িখানা পরে গলায় সেই পাথরের মালাটা জড়িয়ে বেরিয়ে যাবার সময় মরিয়মকে লক্ষ্য করে বলে গেছে হাসিনা, তুই বিছানায় শুয়ে থাকা পা, আমরা চললাম বেড়াতে। কি খুব কষ্ট হচ্ছে বুঝি? মুচকি হেসে খোকনের হাত ধরে মনসুরের সঙ্গে বেরিয়ে গেছে সে। ফিরে এসে উল্লাসে ফেটে পড়েছে হাসিনা। মনসুর মোটরে করে পুরো রমনাটা ঘুরিয়েছে ওদের। রেসকোর্স, সার্পেন্টাইন লেক, আজিমপুর, মতিঝিল, কত জায়গায় গেছে। কি সুন্দর মনসুর ভাইয়ের মোটরটা, মাঝে মাঝে খুব জোরে চালাচ্ছিল, আর এমন ভয় হচ্ছিল আমার আপা। হাসিনা বলল, খোকন বারবার পিক পিক করে হর্ন দিচ্ছিল, এত ভালো লাগছিল আমার। বলতে গিয়ে সারা চোখ মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছিল তার। কসবা রেস্টুরেন্টে ঠান্ডায় গা কাঁপে। মনসুর ভাই ওখানে নিয়ে গিয়ে পরোটা কাবাব খাওয়ালেন। তারপর গলির মাথায় আমাদের নামিয়ে দিয়ে বললেন, তোমার আপা ভালো হলে সবাইকে নিয়ে আরেকদিন বেড়াতে বেরোবো। কি মজা, তাই না আপা? মরিয়মকে জড়িয়ে ধরে খুশিতে লুটোপুটি খেল হাসিনা। শুধু তখন নয়, পড়তে বসে, খাওয়ার সময়, শোবার আখ্যান দিয়েও কোথায় কোথায় গিয়েছিল আর কি কি দেখেছে সেসব কথা সকলকে শোনালো হাসিনা। বারবার মনসুরের প্রশংসা করলো। ওর মতো এত ভালো লোক এই জীবনে এসে দেখেনি আর। মনসুর ভাই দেখতেও খুব সুন্দর, তাই না আপা? চমকে হাসিনার দিকে তাকালো মরিয়ম। কটা কটা চোখ জোড়া স্বপ্নময়, আনন্দে চিকচিক করছে যেন।
তোমার কি হয়েছে হাসিনা? মনে মনে বলল মরিয়ম। জায়েদের কথা এ মুহূর্তে মনে পড়ল তার, আর নিজের প্রথম যৌবনের কথা। খানিকক্ষণ শেষ হতো সন্দিগ্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করল তাকে। এত প্রগলভতা কেন হাসিনার? নিজেকে প্রশ্ন করল মরিয়ম। হাসিনার প্রতিটি গতিবিধি, কথাবার্তা আশঙ্কাজনক বলে মনে হলো তার। রাতে ভালো ঘুম হলো না মরিয়মের। পরদিন সকালে অন্য দিনের মতো বেরিয়ে গেল না মাহমুদ। বেশ বেলা করে ঘুম থেকে উঠল সে। কুয়োতলায় বসে বসে অনেকক্ষণ ধরে দাঁত মাজল, মুখ হাত ধুলো। তারপর মায়ের ঘরে চা নাস্তা করতে বসে খবরটা জানালো সে। নতুন একটা চাকরি হয়েছে তার, প্রেসে প্রুফ রিডারের চাকরি। মাসে 90 টাকা করে দেবে। মেঝেতে চাটাই বিছিয়ে গোল হয়ে বসে চা খেতে বসেছিল সবাই। মুখ তুলে একবার করে তাকালো ওর দিকে। সালেহা বিবি প্রথম কথা বললেন, রাত জেগে কাজ করতে হবে না তো? মাহমুদ বলল, রাত দিন ঠিক নেই, যখন দরকার হবে তখনই করতে হবে কাজ। সালেহা বিবি বললেন, এই আবার কেমনতর চাকরি? আর কেউ কোনো মন্তব্য করল না। এক মুখ মরি চিবোতে চিবোতে হাসিনা বলল, মনসুর ভাইকে বললে উনি আরো একটা ভালো চাকরি জোগাড় করে দিতেন তোমায়। মনসুর ভাইটা আবার কে? যেন কিছু জানে না এমনিভাবে সবার দিকে তাকালো মাহমুদ। মরিয়ম যে মেয়েটাকে পড়ায় তার বড় বোনের দেবর। সালেহা বিবি জবাব দিলেন ক্ষণকাল পরে। তোমার সঙ্গে কি আলাপ হয়নি তার? হবেই বা কেমন করে, তুমি কি আর বাসায় থাকো? এভাবে সেখান থেকে সরে পড়ল মরিয়ম। হাসিনা ডাকল, চা না খেয়ে চলে যাচ্ছিস কেন আপা? মরিয়ম বলল, আসছি। কিন্তু সে আর এলো না। মুখে পোড়া মুড়িগুলো গিলে নিয়ে মাহমুদ বলল, বাসায় না থাকলে কি হবে? কোথায় কি হচ্ছে সে খোঁজ আমি রাখি মা। টাকার জন্য যে তোমরা আত্মা বিক্রি করেছ তা আমি জানি। সকলে চুপ। মনে মনে ক্ষুব্ধ হলেও ছেলের কথার জবাবে কিছু বলতে সাহস পাচ্ছিল না হাসমত আলী। হাসিনা অবাক হয়ে তাকালো মাহমুদের দিকে। এই কথার কোনো অর্থ বোধগম্য হয়নি তার। সালেহা বিবি ইতস্তত করে বললেন, যা মুখে আসে তা পট করে বলে বসিস না বুঝলি, একটু চিন্তা করিস। মাহমুদ পরক্ষণে জবাব দিল, চিন্তা করার কথা আর কেন বলছো মা? লোকটার যদি টাকা পয়সা না থাকতো, সে যদি তোমার ছেলে মেয়েদের জন্য এটা সেটা কিনে এনে না দিত, তাহলে কি আর তাকে অমন মাথায় তুলে নাচতে তোমরা? মায়ের কাছ থেকে কোনো উত্তরের অপেক্ষা না করে উঠে দাঁড়ালো মাহমুদ। নিজের ঘরে চলে যাবার আগ মুহূর্তে বলে গেল, চাটা আমার ঘরে দিয়ে যাস তো হাসিনা। ও চলে গেলে হাসিনা মুখ বিকৃত করে বলল, ভাইয়াটা যে কি মিছিমিছি অন্য লোককে গালাগাল দেবে, নিজে যেন কত বড় হয়ে গেছে। আজ পর্যন্ত একটা শাড়ি কিনে দিতে পারলো না আমার, মুখে শুধু বড় বড় কথা। ওই কথা বলে বলেই তো গেল। যোগ করলেন সালেহা বিবি। খোকন বলল, মনসুর ভাই কখন আসছেন? সে কখন আসবে তাতে তোমার কি? হাসমত আলী খেকিয়ে উঠলেন, ওসব বাজে কথা ছেড়ে বই নিয়ে পড়তে বসো। উষ্মা বিরক্তি ব্রিটিশ না। সালেহা বিবি বললেন, ও কি করেছে যে ওকে অমন ধমকাচ্ছ তুমি? হাসমত আলী বললেন, আজকাল পড়ালেখায় কিছু করে ও? সারাদিন তো ওই ফুটবলটা নিয়েই আছে। ছেলে মানুষ, একটু খেলাধুলা করবে না তো কি? সালেহা বিবি জবাব দিলেন, তুমি শুধু শুধু ওকে অমন ধমকিও না। চায়ের বাটি আর মুড়ির থালাগুলো হাতে নিয়ে পাকঘরে চলে গেলেন তিনি। বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে একটা বই পড়ছিল মাহমুদ। চায়ের কাপটা পাশে নামিয়ে রাখতে বইটা বন্ধ করে বলল, হারে হাসি, ধর আমি যদি একটা বড় চাকরি করতাম, মাসে মাসে যদি সপাচেক টাকা আয় হতো আমার, আর তোদেরকে যদি রোজ বাইরে বেড়াতে নিয়ে যেতাম, এটা সেটা কিনে দিতাম, তাহলে তোরা আমাকে খুব ভালোবাসতি, তাই না? হাসিনা বুঝল না। অবাক হয়ে মাহমুদের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল সে। তারপর ফিক করে হেসে দিয়ে বলল, তুমি 500 টাকা আয় করতে পারলে তো? বলে ছুটে সেখান থেকে পালিয়ে গেল সে। অপমানিত বোধ করল মাহমুদ। সেও পুরুষ, 500 টাকা আয় করার মতো সামর্থ্য কোনোদিন হবে না। হবে না এই জন্য যে তার শক্তি নেই, ক্ষমতা নেই, যোগ্যতা নেই। হবে না এই জন্য তার কোনো বড়লোক হিতৈষী নেই, মন্ত্রী নেই, আত্মীয় নেই, অসৎ পথে অর্থ রোজগারের প্রবৃত্তি নেই। মরিয়ম! হঠাৎ চিৎকার করে ডাকল সে, মরিয়ম! প্রথম তার কোনো জবাব এলো না। দ্বিতীয় ডাকের একটু পরে মরিয়ম সশরীরে এসে হাজির। আমায় ডেকেছ?
হ্যাঁ, বসো। এক চুমুকে চায়ের কাপটা শূন্য করে একটা বিড়ি ধরালো মাহমুদ। তুমি কি করবে ঠিক করেছ? মরিয়ম ইতস্তত করে বলল, এখনো কিছু ঠিক করিনি। মাহমুদ বলল, কেন? ওই বড়লোকটার গলায় ঝুলে পড়লেই তো পারো, মন্দ কি? তীর্যক কণ্ঠস্বর। মরিয়মের ইচ্ছে হচ্ছিল মাটির সঙ্গে মিশে যেতে। ক্ষোভে, দুঃখে, লজ্জায় চোখ মুখ জ্বালা করে উঠল তার। এ সময় হাসিনা এলে হয়তো কেঁদে ফেলত মরিয়ম। হাসিনা দরজার ওপাশ থেকে বলল, কি এসেছে দেখে যা আপা। ওর উচ্ছ্বাস দেখে প্রথমে মরিয়মের মনে হয়েছিল মনসুর, আর তাই মনে ভীষণ বিব্রত বোধ করছিল সে। হাসিনা বলল, লিলি আপা এসেছে। মরিয়ম হাঁপ ছেড়ে বাঁচল। মাহমুদ বলল, তোমার সঙ্গে কথা কিন্তু আমার শেষ হয়নি। বান্ধবীকে বিদায় দিয়ে আবার এসো। লিলি একা আসেনি, সঙ্গে তার একটা 17-18 বছরের ছেলে, হাতে একটা ক্যামেরা। লিলি পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার মামাতো ভাই তসলিম, ফার্স্ট ইয়ারে পড়ে। হাসিনা ফটো তুলবে বলেছিল, তাই ওকে নিয়ে এসেছি। হাসিনা খুশিতে ডগমগ হলো। মরিয়ম বলল, তোমাকে আরো আগে আশা করেছিলাম লিলি, এতদিন আসোনি কেন? লিলি বলল, সারাদিন ছাত্রী পড়িয়ে বিকেলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। মরিয়ম বলল, আমার অসুখ করেছিল, যদি মরে যেতাম। লিলি অবাক হলো। অসুখ হয়েছিল? আমাকে একটু খবর দিলেই তো পারতে, আমি কিছু জানি না। মরিয়ম বলল, কার হাতে খবর পাঠাবো? লিলি বলল, তোমার দাদাকে তো প্রায় দেখি, আমাদের স্কুলের সামনে একটা রেস্তোরাঁয় বসে বসে আড্ডা দেন, তার হাতে খবর পাঠালে পেতাম। মাহমুদ সম্পর্কে লিলির মন্তব্যটা ভালো লাগলো না মরিয়মের। হাসিনা বলল, দেখলি তো আপা, ভাইয়া সারাদিন রেস্টুরেন্টে বসে আড্ডা মারে, তাই তো বাসায় বেশি খায় না। বাজে বকো না হাসিনা। মরিয়ম ধমকে উঠল। মুহূর্ত কয়েক আবহাওয়াটা গুমোট হয়ে রইল। অবশেষে পরিবেশটা হালকা করে লিলি বলল, চলো ফটো তুলবে। হাসিনা হাততালি দিয়ে বলল, চলো আপা, ভাইয়াকে ডাকবো। তারপর তসলিমের দিকে চেয়ে বলল, আমার একটা ভালো ফটো তুলে দিতে হবে কিন্তু। আপনারা কি গ্রুপ ফটো তুলবেন, না প্রত্যেকে আলাদা করে? তসলিম এতক্ষণে কথা বলল, আমার কাছে কিন্তু বেশি ফিল্ম নেই। ফিল্ম না থাকলে এসেছেন কেন? হাসিনা পরক্ষণে জবাব দিল, না এলেই পারতেন। এই হাসিনা, ওর চুলের গোছা ধরে টান দিল মরিয়ম। তসলিমের কচি মুখখানা লাল হয়ে গেল। লিলি হেসে বলল, রাগ করো না হাসিনা, আরেকদিন ভর্তি ফিল্ম নিয়ে আসবে ও। মরিয়ম বলল, বড় বেশি ফাজিল হয়ে গেছে। ফটো তোলার জন্য মাহমুদকে ডাকতে গেলে ও বলল, আমার অত শখ নেই। মরিয়ম বলল, সবাই তুলছি আমরা। মাহমুদ জবাব দিল, তোমরা তোলোকে। মা এসে বলল, কেন, কি হয়েছে? ভাই বোন সবাই মিলে ওরা একটা ফটো তুলতে চাইছে, তাতে তোরা তো আপত্তি কেন শুনি? তুই এমন হলি কেন? উত্তরে কি যেন বলতে যাচ্ছিল মাহমুদ। দোরগোড়ায় লিলিকে উঁকি মারতে দেখে থেমে গেল সে। উঠে দাঁড়াতে দাঁড়াতে মৃদু গলায় বলল, চলো, তোমাদের যখন এত শখ হয়েছে। কিন্তু কোথায় বসে ফটো তুলবে তা এক সমস্যা দাঁড়িয়ে গেল। ছাদে বসে তুলবে বলে আগে ভেবেছিল ওরা। মাহমুদ বলল, পাগলামো আর কি, একসঙ্গে সবাই ওখানে উঠলে ছাদ ভেঙে পড়বে। হাসিনা বলল, একজন করে উঠলে তো হয়, কিন্তু গ্রুপ ফটো তুলতে হলে সকলকে একসঙ্গে বসতে হবে। অবশেষে ঠিক হলো, কুয়োর পাশে পাকঘরের সামনে যে অপরিসর আঙিনা আছে সেখানে বসবে ওরা। ফটো তোলার ব্যাপারে হাসমত আলী কোনো আপত্তি করলেন না। ছেলেমেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যাবার সাহস তার নেই। শুধু একবার মাথা চুলকে বললেন, আমায় কেন? বলতে বলতে কুয়োতলায় নেমে এলেন তিনি। সালেহা বিবি বেঁকে বসলেন, বললেন, তোমরা তুলো, আমি দেখি। মরিয়ম বলল, এসো না মা। লিলি বলল, আসুন না খালাম্মা। হাসিনা রেগে উঠল, তুমি আবার অমন শুরু করলে কেন মা? সালেহা বিবি বললেন, আমি বুড়ো মানুষ, আজ বাদে কাল মরবো, ফটো তুললে গুনাহ হয়। মনে মনে তারও ইচ্ছে হচ্ছিল, কিন্তু ধর্মীয় সংস্কার বারবার বাধা দিচ্ছিল এসে। মাহমুদ চুপচাপ দাঁড়িয়েছিল এতক্ষণ। বিরক্ত হয়ে এবারে বলল, ফটো তোলার যদি ইচ্ছে হয়ে থাকে এসো মা,
তোমাদের অত ধানাই পানাই আমার ভালো লাগে না, আমি চললাম। ও চলে যেতে উদ্যত হলো। ওর রাগ দেখে ফিক করে হেসে দিল লিলি। দাঁড়িয়ে পিছন ফিরে ওর দিকে তাকালো মাহমুদ, একটা তীক্ষ্ণ দৃষ্টি। মেয়েটা বেশিক্ষণ সহ্য করতে পারল না বোধহয়, চোখ নামিয়ে নিল। মা এতক্ষণে রাজি হলেন। পাকঘরের সিঁড়ির ওপর পাশাপাশি বসল। মা বাবা মাঝখানে, বাবার পাশে মাহমুদ, মায়ের পাশে মরিয়ম। সামনে বসলো হাসিনা, দুলু আর খোকন। তসলিম বলল, একটু অপেক্ষা করতে হবে, রোদ ঢাকা পড়ে গেছে, মেঘটা সরে যাক। এক ফাঁকে খোকনের মনে পড়ল তার ফুটবলটার কথা। দৌড়ে গিয়ে খাটের তলা থেকে ওটা বের করে এনে কোলে নিয়ে বসল সে। ওর ফুটবল নিয়ে বসতে দেখে দুলুর মনে পড়ল ওর পুতুলটার কথা। ছুটে গিয়ে পুতুলটা নিয়ে এলো সে। ওর মুখে হাসি। খোকন একবার নিজের ফুটবল আর ওর পুতুলটার দিকে তাকিয়ে ভ্রু বাঁকালো, আর আস্তে আস্তে বলল, আমার দেখা দেখি। মেঘ সরে গেছে। সকলেই ক্যামেরাটার দিকে তাকালো এবার। গ্রুপ ফটো তোলা হয়ে গেলে মাহমুদ চলে যাচ্ছিল। হাসিনা পেছন থেকে হাত টেনে ধরল ওর। ভাইয়া পালাচ্ছ কেন? আমি তুমি আর আপা একখানা তুলব। মাহমুদ হাত ছাড়িয়ে নিয়ে বলল, বাজে আবদার করো না। মরিয়ম ডাকল, ভাইয়া। নাও, তুলতে হলে তাড়াতাড়ি তোলো। মাহমুদ আবার এসে বসলো পাকঘরের সিঁড়ির ওপর। মরিয়ম আর হাসিনা ওর দুপাশে। লিলি মৃদু হাসছিল আর দেখছিল ওদের। ওর দিকে চোখ পড়তে মরিয়ম বলল, এসো না লিলি, তুমিও এসো। হাসিনা তাকালো, আসুন লিলি আপা, আসুন না। ওর গলায় আবদারের সুর। মাহমুদের দিকে তাকিয়ে মুখখানা রক্তে লাল হয়ে গেল লিলির। দ্রুত ঘাড় নাড়াল সে, না তুলবো না। মাহমুদের প্রথম কথা বলল ওর সঙ্গে, এত লজ্জা নিয়ে আপনি শহরে বেরোন কি করে? ফটো তুললে আসুন। লিলি এবার সরাসরি তাকালো ওর দিকে। মুখখানা ম্লান হয়ে গেছে তার। মাথা নেড়ে আস্তে আস্তে বলল, আপনারা তুলুন। ফটো তোলা শেষ হলে তসলিমকে ধরে বসলো হাসিনা। আমাকে ছবি তোলা শেখাতে হবে। তসলিম সুবোধ বালকের মতো মাথা নোয়ালো। আচ্ছা। হাসিনা বলল, আচ্ছা তো বুঝলাম, কিন্তু আপনার দেখা পাওয়া যাবে কোথায়? তসলিম সঠিক কোনো উত্তর দিতে না পেরে ইতস্তত করছিল। হাসিনা বলল, আপনি আমাদের বাসায় আসবেন, রোজ একবার করে আসতে হবে কিন্তু। তসলিম মৃদু হেসে সায় দিল, আসব। হাসিনা সহজে ছেড়ে দিল না তাকে। ক্যামেরাটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। কি করে ছবি ওঠে জিজ্ঞেস করলো। একটা ক্যামেরার দাম কত জানতে চাইল। আজকে তোলা ফটোগুলো কবে পর্যন্ত পাবে সে ব্যাপারে প্রশ্ন করল। তসলিম কবে থেকে শিখেছে এমনই নানান আলাপের শেষে পড়ল, আমাকে কিন্তু শেখাতে হবে, নইলে। কথাটা শেষ না করলেও অপূর্ব ভঙ্গিতে ওকে শাসালো হাসিনা। এতদিন ঘরে বন্দী হয়ে থাকলেও আজ লিলির সঙ্গে বাইরে বেরোলো মরিয়ম। দুটি কারণ ছিল এর পিছনে। প্রথমত, মাহমুদকে এ মুহূর্তে এড়াতে চায় সে। দ্বিতীয়ত, নিরালায় বসে মনসুর সম্পর্কে লিলির সঙ্গে আলাপ হবে। একটা সিদ্ধান্ত অবিলম্বে নিতে চায় মরিয়ম। বাসায় ফিরতে সাজ হয়ে গেল। দুপুরে লিলির ওখানে খেয়েছে সে। তারপর গল্প করতে করতে কখন বেলা পড়ে এসেছে সে খেয়াল ছিল না। বাইরে থেকে হাসিনার উচ্ছ্বসিত গলার স্বর শুনে বুঝতে পেরেছিল মনসুর এসেছে। মাহমুদ ঘরে আছে কিনা উঁকি মেরে দেখে বারান্দায় বার কয়েক হোঁচট খেয়ে কখন ভেতরে এলো মরিয়ম। তখন সকালবেলার ফটো তোলার ব্যাপারটা মনসুরকে শোনাচ্ছিল হাসিনা। তসলিম ফটো তোলা শেখাবে বলেছে। সে খুব ভালো ছেলে, বড় ভালো। এসব কথা তাকে বলছিল সে। মনসুর অন্যমনস্কভাবে শুনছিল সব। মরিয়মকে দেখে মুখখানা মুহূর্তে উজ্জ্বল হয়ে আবার ম্লানতা ফিরে এলো। কখন এসেছেন আপনি? ভেতরে এসে প্রশ্ন করল মরিয়ম। অনেকক্ষণ, ম্লান মুখে বলল মনসুর। আপনি বুঝি আবার বেরোতে শুরু করেছেন? মৃদু হেসে ওর পাশ কাটিয়ে এসে বিছানার উপর বসল মরিয়ম। ময়লা চাদরটার দিকে চোখ পড়তে হাসিনার প্রতি একটা কটাক্ষ আনল সে। হাসিনা আবার ফটো তোলার খবর শোনাতে লাগলো। তারপর বলল, আমাকে একটা ক্যামেরা কিনে দিতে হবে মনসুর ভাই। মনসুর হেসে দিয়ে বলল, কিনে দেব। মরিয়ম মুসকুস করছিল। আকস্মাৎ হাসিনার দিকে তাকিয়ে বলল, তুমি একটু বাইরে যাও হাসি, মনসুর সাহেবের সঙ্গে আমার কিছু আলাপ আছে। গলার স্বরটা অদ্ভুত শোনালো মরিয়মের। মনসুর অবাক চোখে তাকালো ওর দিকে। একবার মরিয়ম, আরেকবার মনসুরের দিকে তাকিয়ে বাইরে বেরিয়ে গেল হাসিনা। একেবারে চলে গেল না সে। বারান্দায় আড়ি পেতে দাঁড়িয়ে রইল। দুজনে নীরব।
মরিয়ম ভাবছিল কি করে কথাটা বলা যায় ওকে। মনসুর শঙ্কিত হলো। চরম মুহূর্তটি বুঝি আজ এলো ওর সামনে। আরো অনেকক্ষণ চুপ থেকে অদূরে টেবিলটার দিকে তাকিয়ে মরিয়ম বলল, আপনি রোজ রোজ এখানে কেন আসেন? যা আশঙ্কা করেছিল মনসুর। সারা দেহে যেন ঘাম দিয়ে জ্বর এলো তার। ক্ষণকাল পরে সে বলল, সে কথা কি এ মুহূর্তে শুনতে চান আপনি? ওর চোখে চোখ পড়তে দ্রুত চোখজোড়া নামিয়ে নিল মরিয়ম। হ্যাঁ। গলাটা কেঁপে উঠল তার। আবার নীরবতা। নড়ে চড়ে সোজা হয়ে বসল মনসুর। বার কয়েক ঢোক গিলে অবশেষে বলল, আমি আপনাকে ভালোবাসি। অপ্রত্যাশিত কিছু ছিল না, তবু সারা দেহ দুলে উঠল মরিয়মের। জীবনের আরেকটি ক্ষণমুহূর্ত মনে পড়ে গেল। বুকটা দুরু দুরু কাঁপছে, ভয়ে আনন্দে। মুখ তুলে ওর দিকে তাকাতে পারল না মরিয়ম। মনে হলো ওর দৃষ্টির সামনে থেকে যদি নিজেকে এখন কোথাও লুকিয়ে ফেলতে পারত সে। বিছানার চাদরটাকে ডান হাতে আঁকড়ে ধরল মরিয়ম। ওকে চুপ থাকতে দেখে অদ্ভুত গলায় মনসুর আবার বলল, আমি জানি না আপনি কি ভাবছেন। যদি অন্যায় কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আমায়। আরেকবার ঢোক গিলল সে। কথাগুলো ঠিক গুছিয়ে বলতে পারছি না আমি। আপনি বিশ্বাস করুন, জীবনে এই প্রথম একটি মেয়েকে ভালোবেসেছি আমি। যেদিন আপনাকে প্রথম দেখি সেদিন। কথার খেই হারিয়ে ফেলল মনসুর। সমস্ত দেহটা কুঁচকে একটুখানি হয়ে এলো মরিয়মের। ভয় আর আনন্দ। মুখ ফুটে কিছু বলতে পারল না সে। খানিকক্ষণ পরে মনসুর আবার বলল, আপনি হয়তো মনে মনে ঘৃণা করতে পারেন আমাকে, কিন্তু যেদিন আপনাকে প্রথম দেখি সেদিনই ঠিক করেছিলাম আমি আপনাকে বিয়ে করব। মরিয়ম চমকে তাকালো ওর দিকে। একজোড়া যন্ত্রণাকাতর চোখ। পরক্ষণে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মরিয়ম। কাঁপা কাঁপা গলায় বলল, বাবাকে বলবেন, দয়া করে এসব কথা বাবাকে বলবেন, আমি কিছু জানি না। বলে তার সামনে থেকে ছুটে বেরিয়ে গেল মরিয়ম। আর এলো না।